নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। দীর্ঘদিন ধরে আপনি পর্যবেক্ষণে রেখেছেন এই অনুষ্ঠানকে এবং আপনি জানেন নিশ্চয়ই পর্যবেক্ষণ পরেই কিন্তু যে স্টেপটা আসে সেটা হচ্ছে সিদ্ধান্ত। অর্থাৎ পর্যবেক্ষণ করুন, খুব ভালো কথা, তবে সিদ্ধান্তটাও নিন। কারণ আপনি যদি এই সিদ্ধান্ত নিয়ে নেন যে আমার যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের জন্য এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারেই পৌঁছতে হবে, তবে কিন্তু সত্যি আমাদের এই অনুষ্ঠান করার সার্থকতা কিন্তু তৈরি হবে। আজকেও আপনাদের জন্য বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। আপনারা যারা দীর্ঘদিন আমাদের সাথে রয়েছেন জানেন যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের জন্য অবশ্যই রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। আপনাকে অপারেশন করার পরামর্শ দেওয়া হচ্ছে, যে কোনো ক্ষেত্রেই হোক, সেখানেও কিন্তু আপনাদের জন্য রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। রয়েছে অত্যাধুনিক আয়ুর্বেদিক মেডিসিন, রয়েছে পঞ্চকর্মের অত্যাধুনিক ডিপার্টমেন্ট একটি, পাশাপাশি একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন একগুচ্ছ অভিজ্ঞ চিকিৎসককে। একজন চিকিৎসকের তত্ত্বাবধানে আপনি থাকলেও প্রত্যেকজন চিকিৎসকের সাজেশন মেনে আপনার কি ট্রিটমেন্ট কিন্তু এগোবে। অর্থাৎ এখানে যারা ট্রিটমেন্ট করে তারা এ কারণেই চট জলদি কিন্তু ভালো হয়। এবং বর্তমানে স্কিন বা হেয়ারের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করছি। আপনারাও আমাদের কিন্তু বারংবার ফোন করে বলছেন হেয়ার প্রবলেম এবং স্কিন ওরিয়েন্টেড বিভিন্ন প্রবলেমের কথা এবং তার সলিউশনটাও কিভাবে পাবেন সেটাও কিন্তু জানতে চাইছেন। আজকে মূলত চুলের বা চুল সংক্রান্ত বা স্কাল্প সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে আমরা কথা বলবো এবং অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সিএমও ডক্টর এন ভট্টাচার্য। প্রথমেই ম্যাডামকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং হেয়ার এমন একটা গুরুত্বপূর্ণ পার্ট যেটা আমাদের সৌন্দর্যের 75% কিন্তু বহন করে নিয়ে যায়। অর্থাৎ আপনি হেয়ার স্টাইল করে আপনার নিজেকে 75% কিন্তু বদলে ফেলতে পারেন। তাই চুল কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাই যখন আপনার হেয়ার ফলিং বাড়ে, আপনার গ্রেইং হেয়ারের প্রবলেম বাড়ে, তখন সব থেকে বেশি হতাশ কিন্তু আপনি হন। হতাশার আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে অ্যালোপেশিয়ার সমস্যা, টাক পোকা বলে যেটা আপনারা অনেকেই কিন্তু জানেন সেই সমস্যা। অনেকে বারবার আমাদের অনুরোধ করেছেন যে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হোক, কারণ তুলনামূলকভাবে কম আলোচনা হচ্ছে কিন্তু সমস্যা কিন্তু বাড়ছে। তো ম্যাডামকে যেখানে আজকে পেয়ে গিয়েছি অনুষ্ঠানে, সেখানে ম্যাডামের থেকেই জানবো যে অ্যালোপেশিয়া বা টাক পোকা ব্যাপারটা কি, সত্যি কি মাথার মধ্যে চুলের গোড়ায় কোনো পোকা তৈরি হয়? না, প্রথমত তো এটা আমি একটু ক্লিয়ার করতে চাইবো যে অনেকে এটা হয়তো চলতি ভাষায় বলে থাকে যে টাক পোকা, কিন্তু সেখানে কিন্তু কোনো এরকম নয় যে কোনো পোকা আপনার ওই জায়গার মধ্যে এসে আক্রমণ করছে। একটা সমস্যা ওখানে হতে পারে, সেটা হচ্ছে যে আপনার স্ক্যাল্পের মধ্যে যদি রিং ওয়ার্ম যদি আপনার ওখানে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার একটা গোল প্যাচেসের মতো ওখানে হবে। আর যদি অতিরিক্ত পরিমাণ রিং ওয়ার্ম ওখানে অ্যাফেক্টেড হয়, তাহলে সেখান থেকে আপনার হেয়ার লস হওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু সেটা কিন্তু আপনার কোনো টাক পোকার মতো কোনো রোগ কিন্তু সেটা নয়। এবার অ্যালোপেশিয়া, যেটা অ্যালোপেশিয়া অ্যাওটা বলা হয় ওটাকে, অ্যালোপেশিয়ার যে সমস্যাটা সেটা কিন্তু মেল ফিমেল উভয়ের ক্ষেত্রেই কিন্তু হতে পারে। মেল প্যাটার্ন আর ফিমেল প্যাটার্ন অ্যালোপেশিয়া দুটোই কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে। প্রত্যেক দিন আপনার মাথা থেকে 50 থেকে 100টা চুল যদি পড়ে সেটা নর্মাল। আবার যদি সেই চুলটা যদি আপনার আবার নতুন করে আসছে, তাহলে কিন্তু এটাতে নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। কিন্তু আপনার যদি এক্সেসিভ হেয়ার ফল হয় বা হেয়ার লস হয়, আর যদি সেটা আবার নতুন করে না আসে, তাহলে কিন্তু সেখানে আপনার চিন্তার কারণ রয়েছে। এবার আপনি ধরুন আপনি কখনো চুল আঁচড়াচ্ছেন বা আপনি চুলে যখন আপনি জল দিচ্ছেন বা শ্যাম্পু করছেন বা চুল আপনি যখন একটু ড্রাই করছেন, তখন যদি আপনি দেখছেন যে আপনার প্রচুর পরিমাণে আপনার চুল পড়ছে, সেখানে কিন্তু আপনাকে একটু কনসার্ন আপনার হওয়া দরকার, কারণ সেটা কিন্তু নর্মাল থেকে বেশি হচ্ছে আপনার। আর সেই জায়গাটা যদি আস্তে আস্তে আপনার খালি হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে একটু সেখানে ডক্টরের সাথে কনসাল্ট করার দরকার আছে। এবার এই হেয়ার ফলের অনেকগুলো কারণ রয়েছে, সেই কারণগুলো আমরা আস্তে আস্তে করে এক একটা এক্সপ্লেইন করব। অবশ্যই, কারণ হেয়ার ফলিং এর নিয়ে ভীষণ দুশ্চিন্তায় আপনি রয়েছেন, কারণ চুল আমার আপনার সকলের ভীষণ পছন্দের একটি জিনিস। আলোচনা একেবারে সাথে আমরা প্রত্যেকেই থাকবো, তবে ফোনেও কেউ আছেন। কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যাঁ ম্যাডাম নমস্কার, আমি বালি থেকে বলছিলাম।
হ্যাঁ বলো। সুমনা সরকার। আমার গলার একটু প্রবলেম আছে, অল্প ঠান্ডা গরমেই না আমার গলা জ্বালা করতে শুরু করে, ভয়েস একদম চেঞ্জ হয়ে যায়। গলায় জ্বালা হয় আপনার? হ্যাঁ হ্যাঁ, আমি আখ ছিটতে গেলে গলা জ্বালা করে, খেতে পারি না, মানে এটা অল্প ঠান্ডা গরম থেকেই হয়ে যায়। আচ্ছা, গলায় ব্যথা হয় না তো? হ্যাঁ ব্যথা হয়। ব্যথাও হয়? ব্যথাও হয়, জ্বালাও করে, খেতে পারি না একদম। আচ্ছা, আর আপনার কি মনে হয় যে ভেতর থেকে গলায় আপনার সোয়েলিং হয়ে যাচ্ছে বা ফুলে যাচ্ছে, বা আপনার ঠিক কানের এইসব জায়গায় আপনার ব্যথা হয়, এরকম মনে হয়? হ্যাঁ 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 হ্যাঁ, কানে আমি আঁকছি না, আমার কানে টান পড়ছে, কানে লাগছে। দেখুন, আপনার টনসিলাইটিসের সমস্যা আপনার হতে পারে, আমি বলছি না যে আমার টনসিল আছে। টনসিলের সমস্যা রয়েছে আপনার? হ্যাঁ টনসিল আছে। টনসিলের সমস্যা যদি আপনার থাকে তাহলে কিন্তু শুনতে আপনার থাকো। চট করে যদি ঠান্ডা লাগে, বা যদি আপনার খুব বেশি হাওয়া যদি আপনার কান দিয়ে যদি লাগে, বা সিজন চেঞ্জেসের সময় কিন্তু আপনার একটু প্রবলেম হবে। তো আপনার এই টনসিলাইটিসের প্রবলেমের জন্য কিন্তু একটু আপনার চিকিৎসার দরকার রয়েছে। আপাতত আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি একটু গরম জল করে তার মধ্যে একটা কর্পূর দিয়ে ওই জলটার আপনি ভাপ নেবেন, সেটা নাক দিয়েও নেবেন, মুখ দিয়েও নেবেন। আর বাইরে আপনি যখন বেরোচ্ছেন, যদি আপনি কোনো বাস, অটো বা আপনার বাইক, স্কুটি এসবে যদি আপনি ট্রাভেল করছেন, তাহলে চেষ্টা করুন যাতে আপনার কান যাতে আপনার ঢাকা থাকে, কান দিয়ে যাতে আপনার হাওয়া না লাগে। জলে ডুব দিয়ে আপনি চান করবেন না। একটু আপনাকে এই জিনিসগুলো মেনটেন করে আপনাকে চলতে হবে। আর অবশ্যই তার ট্রিটমেন্টের দরকার রয়েছে, কারণ সবসময় তো আপনি এরকমভাবে থাকতে পারবেন না, একটু ট্রিটমেন্টেরও আপনার দরকার রয়েছে। হেল্পলাইন নাম্বারে একটু ফোন করে জেনে নিন যে আপনার বাড়ির কাছাকাছি আমাদের কোন চেম্বারটা হতে পারে, সেখানে এসে একবার একটু আপনি দেখা করতে পারেন। কিছু আমরা আপনাকে টেস্ট করতে দেব, আর কিছু সামান্য মেডিকেশনের আপনার দরকার রয়েছে, একদম আপনার সমস্যাটা ঠিক হয়ে যাবে। ওকে, আর আরেকটু ভালো করে সাজেশন পেতে হলে কিন্তু 9830235527 বা 37 এই নাম্বার কিন্তু নোট করতে সকলকে বলছি, একদম কিন্তু ভুলবেন না। হেয়ার ফলিং এর বিভিন্ন কারণ এই অবধি আমরা শুনছিলাম। ফার্স্ট অফ অল যেটা আমরা দেখি সেটা হচ্ছে হেরিডিটরি, মানে আপনার বাড়িতে যদি এরকম কারোর প্রবলেম থাকে, আপনার মা বাবা বা তাদের ফ্যামিলির যদি কারোর এরকম প্রবলেম থাকে যে খুব কম বয়সী হেয়ার ফল হয়ে যাচ্ছে, টাক পড়ে যাচ্ছে, তাহলে সেটা কিন্তু আপনার মধ্যেও আসতে পারে। একটা বয়স যখন আপনার হয়ে যাবে, মানে আফটার 60-70, তখনই অনেকের ক্ষেত্রে, স্পেশালি মেলদের ক্ষেত্রে দেখা যায় যে কিছুটা জায়গায় হয়তো টাক পড়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, সেটা কিন্তু নর্মাল। কিন্তু যদি খুব কম বয়সে কারোর এটা হচ্ছে, তাহলে কিন্তু সেখানে আপনাকে একটু কনসার্ন হওয়া দরকার, ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে যে আপনার যদি কোনো ধরনের কেমো রেডিয়েশন কোনো থেরাপি যদি আপনার হয়ে থাকে, বা কোনো স্ট্রং মেডিকেশন যদি আপনার কখনো যদি আপনি ইউজ করে থাকেন, সেখান থেকেও কিন্তু আপনার অ্যালোপেশিয়ার সমস্যা আসতে পারে। আর হচ্ছে কিছুটা আমাদের শরীরের মধ্যে হরমোনাল চেঞ্জেস, আপনার চুল, আপনার স্কিন, নখ সবকটার মধ্যেই কিন্তু আপনার হরমোনের একটা হাত রয়েছে। হরমোন যদি আপনার বডির মধ্যে ঠিকভাবে যদি কাজ করে, তাহলে প্রত্যেকটা জিনিসই আপনার ঠিকঠাক থাকবে। যদি সেটা ঠিক করে কাজ না করে, তাহলেও কিন্তু আপনার হেয়ার ফলের একটা প্রবলেম আসতে পারে। যেমন আপনার থাইরয়েডের যদি আপনার শরীরের মধ্যে বেশি পরিমাণে থাইরয়েড থাকে, তাহলে আপনার হেয়ার ফল হতে পারে। আবার সেই হেয়ারটা নাও আসতে পারে আপনার যদি লিভারের কোনো সমস্যা হয়, সেখানেও আপনার সেম প্রবলেম হতে পারে। অ্যালার্জি যদি বেশি থাকে, তাহলেও কিন্তু আপনার এই হেয়ার ফলের সমস্যা হতে পারে। আর সেখান থেকে কিন্তু আপনার বল্ডনেস হয়ে যেতে পারে, মানে যেটাকে আমরা খালিত্ব বলে থাকি আয়ুর্বেদের ক্ষেত্রে। আর হচ্ছে কিছু কিছু আপনার আমাদের যে হেয়ার স্টাইলিং আমরা যেগুলো করে থাকি, অনেকের প্রফেশনের দিক থেকে হোক, বা অনেকে পছন্দ করে হেয়ার স্টাইলিং করতে বা চুলের মধ্যে নানা ধরনের প্রোডাক্ট ইউজ করতে, সেখান থেকেও কিন্তু আপনার হেয়ার ফল হতে হতে সেটা অ্যালোপেশিয়ার দিকে চলে যেতে পারে। যদি আপনার হেয়ার স্টাইলিংটা যদি আপনাকে করতেই হয়, তারপর কিন্তু আপনাকে প্রপার হেয়ার কেয়ারের দরকার রয়েছে। চুল যাতে আপনার ড্রাই না হয়, স্ক্যাল্প যাতে ড্রাই না হয়, আর এই যে এখন আমাদের যে এনভায়রনমেন্ট যেটা রয়েছে, ধুলো বালি ধোয়া, এগুলো থেকেও কিন্তু আপনার হেয়ার নষ্ট হতে পারে, হেয়ার ফল হতে পারে। তো তার জন্য একটু আপনার চুলকে নিয়ে একটু টেক কেয়ার করতে হবে, একটু কেয়ারফুল থাকতে হবে, একটু যত্ন করতে হবে। বেশ, পাশাপাশি ম্যাডাম এটাও জানতে চাইবো যে কিছু কিছু রোগের ক্ষেত্রে, যেমন আমরা দেখেছি টাইফয়েড বা ডেঙ্গু, এই ধরনের কিছু রোগের পর মারাত্মক রকম ভাবে আমাদের চুল পড়ে। আমার এক খুব কাছের একজন বান্ধবী ছিল, তার টাইফয়েডের পর পুরো মাথার প্রায় 70% চুল সে হারিয়ে ফেলেছিল, এবং সেই চুলটা সহজে আর ফিরেও তার আসছিল না। তো এটাও কি হতে পারে? হ্যাঁ, টাইফয়েড নয় শুধুমাত্র, আরও কিছু কিছু ক্রনিক ডিজিজের ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটা দেখা যায়। আর সেটা কিন্তু
কিছুটা আপনার ডিজিজের জন্য আর কিছুটা কিন্তু ওই ডিজিজের জন্য যে আপনি মেডিকেশনগুলো আপনি নিচ্ছেন তার জন্য কিন্তু এটা হয়। এটা কিন্তু একটা সাইড এফেক্ট, আপনার মেডিসিনের একটা সাইড এফেক্ট। টাইফয়েডে আমরা অনেকেরই দেখি যে হেয়ার ফল হয়ে যায় কেন, কারণ সেখানে সার্টেন কিছু মেডিসিনস ইউজ করতে হয়, তার থেকে কিন্তু আপনার এরকম হেয়ার ফলের সমস্যা আসতে পারে। আর এটা যেটা আমি বললাম যে কেমোথেরাপি যদি না হয় তাহলেও কিন্তু এরকম আপনার হেয়ার ফল হতে পারে। এবার কিছু কিছু হেয়ার ফলের ক্ষেত্রে আপনি যদি প্রপারলি কেয়ার নিতে পারেন তাহলে কিন্তু সেই চুলটা আপনার আবার ফিরে আসবে। কিন্তু আপনি যদি প্রপার কেয়ার না নিতে পারেন যখন আপনার হেয়ার ফল হচ্ছে, তাহলে কিন্তু সেই জায়গাটা আপনার বল্ডনেস হয়ে যাবে বা অ্যালোপেশিয়া হয়ে যাবে ওই জায়গাটায়। একদম। আচ্ছা, ঠিক এই চুল সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করছি, এবং আপনাদেরও যদি মনে হয় যে চুল সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে বা যে কোনো রকমের সমস্যা রয়েছে, মন খুলে কিন্তু কথা বলতে পারেন আমাদের এই অনুষ্ঠানে, এবং তার পাশাপাশি হেল্পলাইন নাম্বারগুলো কিন্তু নোট করতে একদম ভুলবেন না। যেহেতু আমরা একটু টাকপোকা বা অ্যালোপেশিয়া নিয়েও আলোচনা শুরু করেছিলাম, ম্যাডামের থেকে এটাও জানতে চাইবো যে এর কি কোনো ট্রিটমেন্ট রয়েছে, মানে এটাকে সম্পূর্ণভাবে সারানো, আবার ওই জায়গাটায় চুল ফিরে আসা সম্ভব কি এটা? হ্যাঁ, তার ট্রিটমেন্ট অবশ্যই রয়েছে, কিন্তু এর আগে আমি একটা পয়েন্ট আমি অ্যাড করতে চাইবো, সেটা হচ্ছে আমরা অনেকেই ভাবি যে অ্যালোপেশিয়া শুধুমাত্র আমাদের স্ক্যাল্পেই হয়, মাথায় হয়, মাথার চুলের ক্ষেত্রে হয়, একদমই না। আপনার সারা শরীরে যত আপনার জায়গায় আপনার হেয়ার গ্রোথ রয়েছে যে কোনো জায়গায় আপনার কিন্তু অ্যালোপেশিয়া হতে পারে। অনেক ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে যাদের বিয়ার্ড রয়েছে, বিয়ার্ডের কিছুটা জায়গা ফাঁকা রয়েছে, সবটা জায়গায় বিয়ার্ড আছে কিন্তু কিছুটা জায়গায় ফাঁকা রয়েছে, আইব্রোজের মধ্যে দেখা যায়। তো এরকম কিন্তু নয় যে আপনার মাথায় শুধু এই সমস্যাটা হতে পারে, আপনার সারা শরীরের যে কোনো জায়গায় কিন্তু আপনার অ্যালোপেশিয়ার প্রবলেম হতে পারে। আর সেটা কিন্তু হয় আপনার কিছু সার্টেন যে বললাম যে হরমোনের ইমব্যালেন্সের জন্য কিন্তু এটা হয়ে থাকে। একদম। পরের বন্ধুর সঙ্গে কথা বলবো। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি অজয় মন্ডল বলছি। হ্যাঁ বলুন অজয় বাবু, কোথা থেকে ফোন করছেন? আমি বারুইপুর থেকে বলছিলাম। বারুইপুর থেকে। কি প্রবলেম? প্রবলেম আমার না, আমার মায়ের প্রবলেম। হ্যাঁ, কি প্রবলেম? প্রবলেম হচ্ছে উনি মানে খাট সিনিয়র কোর্স কিছুদিন পর দেখছেন পেটটা জ্বালা করছে। পেট জ্বালা করছে? হ্যাঁ। আচ্ছা, বয়স কত মায়ের, বা কোনো ডক্টর দেখানো হয়েছে? না, ডক্টর দেখানো হয় 3-4 দিন ধরেই হচ্ছে এরকম, বয়স হচ্ছে 40। আচ্ছা, 3-4 দিন ধরে হচ্ছে ওর সমস্যাটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওনার স্টুলটা ক্লিয়ার হয়? চুল বলে মাঝে মাঝে হয়। মাঝে মাঝে হয়। আচ্ছা, প্রথমত তো হচ্ছে যে দেখুন ওনার একটু স্টুলটা ক্লিয়ার হলে ওনার এই প্রবলেমগুলো শুনতে আস্তে আস্তে থাকুন। সাবসাইড হয়ে যাবে। ওনার অতিরিক্ত পরিমাণ অ্যাসিডিটির সমস্যা হচ্ছে, যার জন্য ওনার পেটে জ্বালা বা ব্যথা এই সমস্যাগুলো হচ্ছে। একটু ওনাকে আপনি ডাবের জল বা আখের রস, টক দই দিয়ে একটু ঘোল তৈরি করে এগুলো আপনি একটু ওনাকে এখন আপাতত দিতে পারেন, তাহলে উনি একটু রিলিফ পাবেন। আর ওনাকে কিন্তু এটা প্রতিদিন যাতে ওনার স্টুল ক্লিয়ার হয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে, কারণ স্টুল যদি প্রপারলি ক্লিয়ার যদি না হয় তাহলে কিন্তু এই প্রবলেমগুলো কোনোদিনও যাবে না। হয়তো এখন সাময়িক একটু উনি ঠিক থাকবেন, কিন্তু পরবর্তী সময় কিন্তু আবার সেই সমস্যাগুলো আসবে। তো আপাতত আমি যেটুকু বললাম যে একটু ওনার যাতে পেটটা ঠান্ডা থাকে সেরকম ওনাকে একটু খাওয়া দাওয়া দেবেন। খুব বেশি রিচ খাওয়া দাওয়া ওনাকে এখন আপনি দেবেন না। আর ফ্রুটস দিন, যে সিজনাল ফ্রুটস এখন রয়েছে ফ্রুটস আপনি দিতে পারেন। আর একটু চেষ্টা করুন উনি যে জল খাচ্ছে একটু ইসুদুষ্ণ গরম জল দেওয়ার জন্য। একদম। হেয়ার নিয়ে আমরা কথা বলছিলাম, তবে বেশিরভাগ ক্ষেত্রে রাস্তায় বেরোলেই দেখি বয়স ভীষণ কম কিন্তু মাথায় চুলের পরিমাণ ভীষণ কম, অর্থাৎ টাক পড়ে গিয়েছে। ছেলেদের ক্ষেত্রে এটা বেশি হয়, মেয়েদেরও হয়, তুলনামূলকভাবে একটু কিন্তু কম দেখি। ম্যাডামের থেকে এটাও জানতে চাইবো যে অনেক ছেলেরা কিন্তু আমাদের এই অনুষ্ঠানেও ফোন করে বলে যে আমাদের বয়স 23, 24, 27 ম্যাক্সিমাম হয়তো, কিন্তু মাথার মাঝখানটা ফাঁকা হচ্ছে। তো সেখানে কি কোনো ট্রিটমেন্ট করে আবার সেই চুলকে ফিরিয়ে আনা সম্ভব? সম্ভব, যদি আপনার চুলের হেয়ার ফলিকল যদি আপনার থাকে তাহলে সেখানে অবশ্যই সম্ভব রয়েছে। এবার হেয়ার ফলিকল রয়েছে কি নেই সেটা আপনারা হয়তো বুঝতে পারবেন না, কারণ তার জন্য স্ক্যাল্প এক্সামিনেশন করতে হয়, প্লাস আপনার ওই জায়গায় ব্লাড সার্কুলেশন ঠিক করে হচ্ছে কিনা সেটাও কিন্তু দেখার খুব দরকার রয়েছে। আর সেখানে কিন্তু ট্রিটমেন্ট রয়েছে, যেরকম ওরাল মেডিকেশন রয়েছে তার পাশাপাশি রয়েছে ডার্মা রোলার একটা ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি। তো সেখান থেকেও কিন্তু আপনার হেয়ার গ্রোথ হওয়ার বা আপনার নতুন করে চুল আসার কিন্তু একটা সাইড রয়েছে। সেখানে আপনার যে হেয়ার ফলিকল কীরকম হয়, আমাদের স্কিনের যে পোর্সগুলো যেগুলো রয়েছে তার মতোই হেয়ার ফলিকলটা হয়। তো আমাদের যদি স্কিনের মধ্যে অতিরিক্ত পরিমাণ যদি ডার্ট বা ময়লা পড়ে যায়, ধুলোবালি পড়ে, তাহলে পোরগুলো ব্লক হয়ে যায়। তো সেরকমভাবে হেয়ার ফলিকলগুলো কিন্তু ব্লক হয়ে যেতে পারে। কি করে ব্লক হয়, আমাদের স্ক্যাল্প থেকে
অয়েল উৎপন্ন হয়, মানে আমাদের সেলফ জেনারেটিং অয়েল উৎপন্ন হয় আমাদের স্ক্যাল্পের থেকে, সেখান থেকে আপনার ফলিকলগুলো ব্লক হয়ে যেতে পারে, সেটাকে আগে ক্লিয়ার করতে হবে। তার জন্য ডার্মা রোলার করতে হয়, সেখানে কিছু মেডিকেটেড অয়েল রয়েছে, অয়েল অ্যাপ্লাই করতে হবে, সেখান থেকে আস্তে আস্তে করে আপনার ফলিকল থেকে আপনার চুলটা আসবে। ওকে, কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, আমি ঠাকুরপুকুর থেকে সৌরসনী মল্লিক বলছি। আচ্ছা, বেশ, বলুন কি সমস্যা? সমস্যা বলতে ওই মানে হেয়ার ফল হচ্ছে, মানে প্রচন্ড না ইচিং হচ্ছে, মাথার ভেতরে ইচিং হচ্ছে, হেয়ার ফল হচ্ছে, আর কেমন র্যাশেস, এখানে মানে মাথার বিভিন্ন জায়গায় না র্যাশেস বেরিয়ে যাচ্ছে, আচ্ছা, প্রচন্ড হেয়ার ফল হচ্ছে। হেয়ারটা মাঝে মধ্যেই ড্রাই হয়ে যাচ্ছে, মানে শ্যাম্পু করার পর 2-1 দিন ভালো ঠিকঠাক যাচ্ছে, তারপর আবার ড্রাই হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার যে স্ক্যাল্পে ইচিং হচ্ছে সেটা কি আপনার ঘাড়ে বা কানের পেছনে ওইসব জায়গায় ইচিং হয়? না, মানে বেসিক্যালি মাথার উপরটাতে আর মাথার পেছন দিকটাতে বেশি হয়। বা কানের পেছন দিকে ঘাড়ে কোনো র্যাশেস মতো কিছু আছে? না, কিন্তু মাথার উপর গুলো বা এই মাথার পেছনে মানে যেই জায়গাগুলো আর কি ইচিং হচ্ছে না, সেই জায়গাগুলো একটু ফুলে যাচ্ছে, ফুলে আছে আর ব্যথা হচ্ছে। আচ্ছা, দেখুন প্রথম কথা তো হচ্ছে যে আপনি নখ একদমই লাগাবেন না। ইচিং হচ্ছে, আপনি শুনতে চেষ্টা থাকুন। করুন যে একটু চিরুনি দিয়ে যদি জায়গাটাকে আপনি একটু মানে ইচিং করতে পারেন, নখ একদমই লাগাবেন না। আর আপনি প্লাস্টিকের চিরুনি ব্যবহার না করে আপনি কাঠের চিরুনি ব্যবহার করুন, আপনার জন্য সেটা ভালো হবে। আপনার স্ক্যাল্পের মধ্যে হয়তো খুব ডার্ট জমা হচ্ছে, যার জন্য আপনার এরকম ইচিং হচ্ছে বা সেখান থেকে ফুলে যাচ্ছে, ব্যথা হচ্ছে। স্ক্যাল্প আপনার কিন্তু পরিষ্কার রাখতে হবে। চুল বললেন আপনার ড্রাই হয়ে যাচ্ছে, তো চুলের খাদ্য কিন্তু তেল। এবার অনেকে এখন বলে যে তেল দিলে চুল নষ্ট হচ্ছে, খারাপ হচ্ছে, অয়েলি হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু চুলে কিন্তু তেলের প্রয়োজন রয়েছে। সেটা আপনি যদি প্রত্যেকদিন না দিতে পারেন, সপ্তাহে একদিন হলো একটু কিন্তু আপনার চুলের মধ্যে তেল দেওয়ার খুবই দরকার আছে। স্ক্যাল্পে ভালো করে আপনার অয়েল ম্যাসাজ করুন, বাকি আপনার পার্টে চুলে আপনি না দিলেও চলবে, কিন্তু স্ক্যাল্পে কিন্তু একটু অয়েল ম্যাসাজ করার খুবই দরকার আছে। যদিও আমাদের স্ক্যাল্প কিন্তু সেলফ প্রডিউসিং অয়েল কিন্তু তার রয়েছে, কিন্তু সেটা পর্যাপ্ত নয় আমাদের স্ক্যাল্পকে বা চুলকে হেলদি রাখার জন্য। তার জন্য আপনাকে বাইরে থেকেও কিন্তু একটু হেয়ার অয়েল, একটু ম্যাসাজ করার, একটু হেয়ার অয়েল দেওয়ার কিন্তু একটু দরকার আছে। স্ক্যাল্প আপনার পরিষ্কার রাখবেন। আর আপনাকে আমি স্পেশালি একটু বলবো যে আপনি একটু যদি আমাদের সাথে একটু কনসাল্ট করতে পারেন তাহলে ভালো হবে, কারণ আপনার স্ক্যাল্পে যে আপনি বলছেন ইচিং হচ্ছে, যদি সেটা আপনার কোনো ড্যান্ড্রাফের সমস্যা থেকে হয় বা ইচি স্ক্যাল্পের প্রবলেম হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি আপনার সোরিয়াসিসের মতো কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আপনার এই স্ক্যাল্পের যে ইনফেকশন সেটাও কিন্তু আপনার ঠিক হবে না, আর হেয়ার ফলটা আপনার বন্ধও কিন্তু হবে না। তো আমি আপনাকে একটু বলবো যে একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনি জেনে নিন যে কোন চেম্বারটা আপনার বাড়ির কাছাকাছি হতে পারে, সেখানে এসে একবার একটু দেখা করুন। আমরা যদি দেখি সামনে থেকে তাহলে আমরা একটু ক্লিয়ারলি বুঝতে পারবো যে এক্স্যাক্টলি কি প্রবলেমটা আপনার স্ক্যাল্পে হচ্ছে। একদম। এবং সে কারণে আপনাদের আরেকবার মনে করিয়ে দেবো যে 9830235527 বা 37 এই নাম্বারে কিন্তু আপনাদের ফোন করতে হবে, কথা বলতে হবে, নাম লেখাতে হবে। আপনাদের জন্য একটি সুখবর রয়েছে যে খিদিরপুরে কিন্তু চেম্বার স্টার্ট হয়ে যাচ্ছে শনিবার, প্রত্যেক শনিবার করে কিন্তু খিদিরপুরে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের। এছাড়া রবিবারও কিন্তু কলকাতায় চেম্বার শুরু হচ্ছে, একটু ফোন করে জেনে নেবেন যে রবিবার আপনারা কোথায় পাচ্ছেন। তার পাশাপাশি যেরকম চেম্বার ছিল যে আপনারা ল্যান্সটাউন এবং কালীঘাটে চেম্বার পাচ্ছেন, চেম্বার পেয়ে যাচ্ছেন হাতিবাগানে। হেড অফিস কিন্তু মধ্যমগ্রাম, সপ্তাহে 2 দিন কিন্তু সেখানে চেম্বার থাকছে, মূলত সোম এবং শুক্র। এছাড়া হাওড়ায় শিবপুর, বাল্টিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন। চেম্বার কিন্তু অবশ্যই আপনারা পাচ্ছেন দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলাতে, কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, বোলপুর, জামশেদপুরে চেম্বার রয়েছে। মেদিনীপুরের বন্ধুরা মেচেদা, হেলিয়া, খড়গপুরে চেম্বার পেয়ে যাচ্ছেন। মালদা, শিলিগুড়ি, কোচবিহারে কিন্তু নর্থ বেঙ্গল ঘাসা বন্ধুরা চেম্বার পেয়ে যাচ্ছেন। ত্রিপুরা, আসাম, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুতে কিন্তু চেম্বার রয়েছে। যারা বাংলাদেশ থেকে অনুষ্ঠান দেখছেন বা বাংলাদেশে আপনার যদি কোনো পরিচিত মানুষ থাকে তাহলে 9831020886 এই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ করে তাদের নাম লিখিত করতে হবে, নথিভুক্ত করতে হবে, এটা কিন্তু অবশ্যই এনবিপির নিয়ম। এবং রায়গঞ্জে কিন্তু 2 এপ্রিল চেম্বার রয়েছে। শিলচর, আরামবাগ এবং হলদিয়াতেও কিন্তু চেম্বার শুরু হয়ে যাচ্ছে। আমরা আমাদের অনুষ্ঠান থেকে বা হেল্পলাইন নাম্বারে ফোন করলে বিস্তারিতভাবে কিন্তু জেনে যেতে পারবেন। কে আছেন? নমস্কার। আমি গড়িয়াহাট থেকে বলছি। গড়িয়াহাট থেকে বলুন কি প্রবলেম?
হ্যাঁ, আমার না 1 মাস হচ্ছিল জ্বর হয়েছিল, তো জ্বর তো ভালো হয়ে গেছে, লেকিন এখন কি হচ্ছে যে আমার না এই চোখে না একদম না ঝাপসা ঝাপসা এরকম দেখতে পাচ্ছি না, ঝাপসা ঝাপসা লাগছে, এরকম ছিল না এই জ্বরের পরে। আর মাথা থেকে চুল উঠছে অনেক একদম, এই জ্বরের জন্য হয়েছে নাকি সেটা টাইফয়েড হয়েছিল, তাই ম্যাডামকে জিজ্ঞেস করবো। টাইফয়েড হয়েছিল আপনার? হ্যাঁ, ভালো হয়ে গেছে, 1 মাস হয়েছে, লেকিন এখন দেখছি না চোখে একটু কম ঝাপসা ঝাপসা লাগছে, একদম যেরকম পয়লা দেখতুম না ওরকম দেখতে পাচ্ছি না, আর ওই চুলটা উঠে যাচ্ছে। আচ্ছা, তো আপনার কি চশমা রয়েছে? আপনার চোখের পাওয়ারের কোনো প্রবলেম আছে কি? না না, আমার চোখের কোনো প্রবলেম ছিল না, অল্প ছিল, একদম অল্প, এমনি 7 কি 8 এমনি ছিল। তো এখন দেখছি না অনেক একদম চশমা কিনেও না মনে হচ্ছে ঝাপসা ঝাপসা লাগছে। বেশ, ঠিক আছে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে আপনার যে চোখের সমস্যা আপনি যেটা বললেন, তার জন্য আপনাকে বলবো যে একটু আপনি আপনার চোখের পাওয়ারটাকে একবার টেস্ট করিয়ে নিন, কারণ আপনার যদি পাওয়ারের মধ্যে চেঞ্জেস হয় তাহলে কিন্তু আপনি এরকম একটু ঝাপসা যেটা আপনি দেখছেন বলছেন সেরকম কিন্তু একটু হতে পারে। তো তার জন্য একটু আপনি পাওয়ারটা চেক করিয়ে নিন। আর আপনাকে বলবো যে আপনি খুব বেশি রোদে বা খুব বেশি আলোর দিকে আপনি তাকাবেন না, তাহলে আপনার চোখের জন্য আরও সেটা ক্ষতি করবে। যদি আপনাকে মোবাইল বা দেখতে হয় বা ল্যাপটপ, কম্পিউটার, টিভি এগুলো যদি দেখতে হয় তাহলে আপনি একটু চশমা ব্যবহার করবেন। আর আপনার রইল কথা চুলের সমস্যা, যেটা আপনি বললেন যে আপনার চুল পড়ছে, আপনার হেয়ার ফলের সমস্যা হচ্ছে। তো মা, আমি একটু আগেই প্রোগ্রামে বললাম যে একটু টাইফয়েডের যখন প্রবলেম হয় বা টাইফয়েড যদি হয়, সেখানে আপনারা যা মেডিকেশনগুলো ইউজ করছেন তার থেকে কিন্তু আপনার এই চুলের সমস্যা বা হেয়ার ফলের সমস্যাটা একটু হতে পারে। তো আপনার হয়তো তার জন্য এখন হেয়ার ফলটা একটু বেশি করে হচ্ছে, চিন্তার কোনো কারণ নেই। আপনি একটু ভালো করে আপনার চুলের মধ্যে একটু হট অয়েল ম্যাসাজ একটু যদি আপনি করতে পারেন তাহলে ভালো হবে। কিছুই নয়, সামান্য আপনার যে চুলে দেওয়ার যে আপনার তেল রয়েছে সেটাকে একটু গরম করে নিয়ে সেটা দিয়ে আপনি একটু স্ক্যাল্পে ভালো করে একটু আপনি ম্যাসাজ করতে পারেন তেলটা। আর তারপর যদি আপনার মনে হয় যে না আপনার সমস্যার ঠিক সমাধান হচ্ছে না, একবার এসে আপনি আমাদের সাথে দেখা করতে পারেন। একদম। এবং পাশাপাশি আমরা চুল সংক্রান্ত বিষয়ে কিন্তু ছিলাম, এবং চুলের সমস্যা মানে একটা ভয়ঙ্কর সমস্যা, ড্যান্ড্রফের সমস্যা। কি এই ড্যান্ড্রফ, সেটা কি আপনি জানেন? একটু ম্যাডামের থেকেই জানবো যে ড্যান্ড্রফ বিষয়টা কি এবং ড্যান্ড্রফ কতটা ক্ষতিকারক হতে পারে আমাদের জন্য। বেসিক্যালি ড্যান্ড্রফের সমস্যাটা হচ্ছে যে আমাদের যে স্ক্যাল্পের মধ্যে যে আমাদের ওপরের লেয়ারের যে স্কিনটা রয়েছে তার উপর যদি আপনার ডার্ট জমে যায় বা ময়লা জমে যায়, সেখান থেকে একটা স্কেলিংয়ের মতো ওঠে। তো অনেকে বলে যে একজন থেকে একজনের ড্যান্ড্রফ হয়ে যাচ্ছে, এরকমটা কিন্তু হয় না। বেসিক্যালি ওটা ডার্ট আপনার ওপরে যেটা জমছে সেটাই কিন্তু স্ক্র্যাচ করলে আপনি দেখতে পাবেন যে আপনার হয়তো একটু ওপরে সাদা সাদা অংশ মতো কিছু উঠছে। তো সেটা আপনার জন্য মারাত্মক হতে পারে, ক্ষতিকারক হতে পারে কখন, যদি আপনার সেটা অনেক দিন ধরে যদি আপনার মাথার মধ্যে সেটা স্টে করে যায়, তাহলে কিন্তু সেখান থেকে আপনার স্ক্যাল্পের আরও ইনফেকশনটা বেড়ে যেতে পারে। তো তার জন্য যদি খুব ইনিশিয়ালি যদি আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ড্যান্ড্রফের সমস্যা হচ্ছে, তো সেটাকে কিন্তু নির্মূল করতে হবে একদম তাড়াতাড়ি, নয়তো এটার থেকে কিন্তু আপনার পরবর্তী সময়ে আপনার স্ক্যাল্পের মধ্যে আরও ইনফেকশনটা বেড়ে যেতে পারে। একদম। তো ড্যান্ড্রফের সমস্যায় যারা দীর্ঘদিন ধরে ভুক্তভোগী এবং দীর্ঘদিন ধরে আপনারা হয়তো অনেক কিছু টিভির বিজ্ঞাপন দেখে ব্যবহার করছেন, কিন্তু এখনো তো ড্যান্ড্রফ আমার সারছে না, ড্যান্ড্রফ থেকে মনে হচ্ছে মুখে পিম্পলস আমার ভর্তি হয়ে যাচ্ছে, তো সেখানে বলবো একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন, কারণ অনেক কিছু করে যখন সারলো না তখন বাকি কাজটা কিন্তু একজন চিকিৎসকই করতে পারবেন। কে আছেন? নমস্কার। নমস্কার দিদি, আমি সোনারপুর থেকে বলছি, অশোক হালদার। হ্যাঁ বলুন অশোক বাবু, কি সমস্যা? সমস্যা বলতে গেলে গরম পড়ছে, দেখো যে স্কিনে খুব চুলকাচ্ছে, দালা হয়ে যাচ্ছে। আচ্ছা, বাস এইটা তাছাড়া অন্য কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এটা কি আপনার এই গরম কালেই হচ্ছে না সব সময় হয়? না, গরম এলে সবসময় করে, কিন্তু বহুদিন ওষুধ খাচ্ছি, হোমিওপ্যাথি ওষুধ কোনো সারছে না, কাজ হচ্ছে। আপনার অ্যালার্জি টেস্ট করা হয়েছে? অ্যালার্জিটা হয়নি। করা হয়নি? তো আপনি অ্যালার্জি টেস্ট না করে শুধু শুধু তো আপনার ওষুধ খেয়ে কোনো লাভ হবে না, কারণ আপনার অ্যালার্জি টেস্ট করার দরকার আছে, অ্যালার্জিটা কতটা কি পরিমাণ রয়েছে সেটাও দেখার কিন্তু দরকার রয়েছে। তারপরও যদি আপনার অ্যালার্জিটা না কমে, তাহলে আপনাকে একটা স্যাট রিপোর্ট করে দেখতে হবে যে কোন জিনিস বা কোন খাবার থেকে আপনার অ্যালার্জি হচ্ছে, সেই জিনিসটাকেও কিন্তু আপনার স্টপ করতে হবে। তো প্রত্যেকটা জিনিসই কিন্তু
ইনভেস্টিগেশনের উপর ডিপেন্ডেন্ট রয়েছে। যাই হোক, আপনার এখন যে সমস্যাটা আপনি বলেন যে আপনার স্কিনে ইচিং হচ্ছে, সেখান থেকে আপনার র্যাশেসের মতো হয়ে যাচ্ছে, তো আপনি একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে নিম পাতা সেদ্ধ করে সেই জলটা দিয়ে আপনি একটু চান করুন। সপ্তাহে একদিনই আপনি আপাতত এই জিনিসটা একটু করুন। অ্যালার্জি রিপোর্ট আপনার করার দরকার রয়েছে, আপনার একটা রক্ত পরীক্ষা করতে হবে, IgE টেস্ট। ওই পরীক্ষাটা করে আপনি যে কোনো চেম্বারে একটু দেখা করতে পারেন। আর শুধু শুধু ওষুধ খেয়ে তো কোনো লাভ হবে না, আপনাকে একটু রিপোর্টটাও করে দেখে নিতে হবে যে আপনার অ্যালার্জিটা কতটা কি পরিমাণ রয়েছে। একদম। আর তার জন্য কিন্তু যোগাযোগ নিশ্চয়ই করতে হবে। এবং আমরা যেহেতু আজকে হেয়ার সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলছিলাম, তো অনেকেই ফোন করে কিন্তু আরেকটা সমস্যার কথা ভীষণ বলেন, গ্রেইং হেয়ারের সমস্যা। কিছুতেই কিন্তু এটা মানা সম্ভব না, হেয়ার ফলিং হচ্ছে তাও বা যদি মানতে পারি, কিন্তু অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, এটা কি করে মানবো? তো ম্যাডামের থেকে জানতে চাইবো যে অল্প বয়সে চুল পেকে কেন যাচ্ছে, তার কারণটা কোথায়? এটার জন্য কিন্তু কিছুটা দায়ী রয়েছে আপনার স্যাডেন্টারি লাইফস্টাইল বলুন, বা আপনার যে খাদ্যাভ্যাস যেটা রয়েছে, আপনি প্রত্যেকদিন কি খাওয়া দাওয়া করছেন বা আপনার লাইফস্টাইল কীরকম রয়েছে, সেখানেও কিন্তু আপনার গ্রেইং অফ হেয়ারের উপর একটা আপনার তার একটা প্রভাব পড়ে। যেমন অতিরিক্ত পরিমাণ যদি আপনি স্মোকিং করেন, তাহলেও কিন্তু সেটা আপনার গ্রেইং অফ হেয়ার বা আপনার হেয়ার লস দুটোরই কারণ হতে পারে। আর হচ্ছে যদি আপনি নিউট্রিশনাল ডায়েট যদি আপনি প্রত্যেক দিন না নিতে পারেন, তাহলেও কিন্তু আপনার এই গ্রেইং অফ হেয়ারের সমস্যা হতে পারে। ওকে, অবশ্যই সলিউশন নিয়ে আমরা ফিরে আসবো আলোচনায়। তবে কে আছেন একটু দেখবো। নমস্কার। নমস্কার ম্যাডাম। হ্যাঁ, কে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। আমি রিনা ঘোষ। আমার স্বামীর বিষয় নিয়ে আমি সমস্যা বলতে চাই। কি কি হচ্ছে, প্রবলেম কি হচ্ছে স্বামীর? আমার স্বামীর মাথার সামনে ভীষণ ভাবে ইচিং হচ্ছে, এত চুল মানে চুল করছে যে মানে চুল নিজে নিজে করে ফেলছে, অত চুলে হেয়ার ফল হচ্ছে না। চুল করছে, শুধু ইচিং হচ্ছে, তাই তো? চুল করছে প্রচন্ড। আচ্ছা, মানে ওইটা সহ্য করতে পারছে না, এত চুল করছে। আচ্ছা, শুধু মাথাতেই চুল করছে তো? সেটা ঘাড়ে বা মুখে সেরকম কিছু হচ্ছে না তো? না 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 না, এমনি কোনো স্কিনের কোনো নেই, অথচ শুধু মাথার সামনেটা, মুখমতলাটা। আচ্ছা, দেখুন, প্রথমত তো হচ্ছে যে যদি ওনার মাথায় যদি এরকম ইচিং হচ্ছে, ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওনার স্ক্যাল্পটাকে পরিষ্কার রাখতে হবে, ড্রাই রাখতে হবে। তারপর যদি এবার ধরুন উনি সপ্তাহে 2 দিন শ্যাম্পু করছেন, তারপরে ওনার যদি এরকম ইচিং হচ্ছে, তাহলে কিন্তু একটু আপনাকে অ্যালার্জি টেস্ট করতে হবে, একটা IgE রিপোর্ট করতে হবে যে ওনার অ্যালার্জির কোনো সমস্যা রয়েছে কিনা সেটা একটু দেখতে হবে। আপাতত আপনি আগে একটা অ্যালার্জি টেস্ট করান, আর ওনার যাতে স্ক্যাল্প যাতে সবসময় পরিষ্কার থাকে সেদিকে একটু আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। একদম। হেয়ারের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আলোচনা করছিলাম, এবং যে কোনো ধরনের হেয়ার সংক্রান্ত প্রবলেমের কিন্তু সলিউশন রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের হাতে। আর তাছাড়া যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজেরও কিন্তু সমস্যার সমাধান দিচ্ছেন এনবিপি চিকিৎসকেরা আমাদেরকে। ঠিক সেরকম কিছু মানুষের একটু কথা শুনবো, তারপর ফিরে আসবো অনুষ্ঠানে। আমি দমদম সিদ্ধিধামের কাছে থাকি। আমি এখানে পঞ্চকর্ম থেরাপি নিয়ে, আমার হাঁটুতে অর্থোরাইটিস বাত আছে, কোমরে ঘাড়ে স্পন্ডাইলাইটিস আছে। এইখানে পঞ্চকর্ম নিয়ে অনেকটা মোটামুটি ভালো আছে। আপনি কতদিন ধরে করছেন? আমি আজকে 13 দিন। 13 দিন ধরে আপনার মানে চলতে ফিরতে হাঁটুতে প্রবলেম হচ্ছিল? হ্যাঁ, চলতে ফিরতে বসতে, আমি নিচুতে বসতে পারি না। আচ্ছা, তা এখানে আপনি থেকে পঞ্চকর্ম করছেন না ডেইলি যাতায়াত করছেন? আমি ডেইলি যাতায়াত করি। ডেইলি যাতায়াত করে এখানে পঞ্চকর্ম করছেন, তাই তো? হ্যাঁ। কতদিন করছেন? আজকে 13 দিন। তা এখন কেমন আছেন? এখন মোটামুটি ভালো আছে, আগের থেকে অনেক ভালোই আছে। এবং ডাক্তার বাবুদের পরিষেবা কেমন দিচ্ছে? ভালো দিচ্ছে, নিজেদের মতন করেই দিচ্ছে, তাই তো? হ্যাঁ, নিজেদের।
ভালো লাগছে। আপনার কি ধরনের প্রবলেম হয়েছিল? রিমোটেড আর্থ্রাইটিস, সেটা কি অসুবিধাটা কি হচ্ছিল? জয়েন্ট ব্যথা আর নার্ভ সিস্টেমগুলো টান ধরেছিল। এখন কেমন আছেন? মোটামুটি ভালো আছে। তা কেমন লাগছে এখানকার পরিষেবা আপনার কাছে? পরিষেবা ভালো। খুব ভালো, ফ্যামিলির মতন একদম, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। দেখলাম যারা ভালো আছেন, শুনলাম তাদের কথা, এবং যখন মানুষ ভালো আছে শুনি তখন সব থেকে বেশি কিন্তু আনন্দটা এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার হয় বা এই অনুষ্ঠানটার সঙ্গে আমরা যারা যুক্ত আমাদের প্রত্যেকের হয়। কারণ এই অনুষ্ঠানটা নিয়ম করে কিন্তু আপনাদের একেবারে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব একেবারে আমাদের এই চ্যানেলগুলির, এবং তারা কিন্তু চায় সত্যি মন থেকে আপনারা ভালো থাকুন। চুলের সমস্যা হোক, স্কিনের ছোট্ট একটা পিম্পলস তার সমস্যা হোক, বা সেখান থেকে শুরু করে আপনার সুগারের মতন সমস্যা হোক, আপনার আর্থারাইটিসের মতন সমস্যা হোক, আপনার কিডনির সমস্যা হোক, আপনার লিভারের সমস্যা হোক, পাইলস, ফিশার, ফিস্টুলার মতন সমস্যা হোক, সমস্যা যতটাই ক্রিটিক্যাল হোক বা সমস্যা যতটাই সামান্য হোক, সবকিছু সমান দায়িত্ব নিয়ে কিন্তু ট্রিটমেন্ট করেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। আবারও একটি সমস্যা নিয়ে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ম্যাডাম উপস্থিত রয়েছেন। তবে বারংবার যে ফোনটা আমরা পাই সেটা হচ্ছে অস্থির সমস্যা, তাই ঘুরে ফিরে অস্থির সমস্যা নিয়ে আমাদের কিন্তু আলোচনা করতেই হয়। বিভিন্ন রকমের অস্থির সমস্যা নিয়ে আমরা কিন্তু আলোচনা করি, কিন্তু তার মধ্যে অন্যতম একটি রিউমাটয়েড আর্থ্রাইটিস। বহুবার অনেকে যারা নিয়ম করে অনুষ্ঠান দেখেন তারা কিন্তু আলোচনাটি শুনেছেন, তবে যারা নতুন আমাদের অনুষ্ঠান দেখা শুরু করেছেন তারা কিন্তু রিকোয়েস্ট করেছেন রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে আরেকবার যদি আলোচনা করা সম্ভব হয়। অবশ্যই সম্ভব, ম্যাডাম রয়েছেন, তো ম্যাডামের থেকেই শুনবো। আর রিউমাটয়েড আর্থ্রাইটিস যেটা আমরা আমবাদ বলে থাকি আয়ুর্বেদের মধ্যে, মডার্ন সায়েন্স যেটা বলছে যে রিউমাটয়েড আর্থ্রাইটিস আপনার একটা অটো ইমিউন ডিসঅর্ডার, মানে আপনার যখন ইমিউনিটি, আপনার শরীরের যে ইমিউনিটি পাওয়ার যেটা রয়েছে সেটাই যখন আপনার বডির টিস্যুকে যখন এফেক্ট করছে তখন আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিসের সমস্যা আপনার হচ্ছে। কিন্তু অ্যাকর্ডিং টু আয়ুর্বেদ কিন্তু তার ধারণাটা অন্যরকম। সেখানে আমবাত মানে হচ্ছে যে আপনার যদি যে খাবার আপনি খাচ্ছেন সেটা যদি ঠিক করে আপনার ডাইজেশন না হয়, সেখান থেকে আপনার আমবাতের উৎপত্তিটা হচ্ছে। একদম। আর বাঙালি মানে তো হাজার একটা পেটের সমস্যা, তাই না? তো রিউমাটয়েড আর্থ্রাইটিস কি আমাদের হতেই পারে, শুনবো। তবে তার আগে বলুন এবারে কে আছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি মেচেদা থেকে দীপক মন্ডল বলছিলাম। হ্যাঁ বলুন দীপক বাবু, কি সমস্যা? আমার সমস্যা হলো মায়ের সমস্যা, আমার মায়ের সুগারের সমস্যা আছে। আমি এমনি এলোপ্যাথি ওষুধ খাওয়াচ্ছি, কিন্তু আমি চাইছি যে এবারে ডাক্তার বলেছে যে কন্টিনিউ ওষুধ খাচ্ছি, কিন্তু আমি কন্টিনিউ ওষুধটা খাইতে চাইছি না, খাওয়াতে চাইছি না। আচ্ছা বেশ। আচ্ছা কতদিন ধরে ওনার সুগারটা আছে? সুগার ধরা পড়েছে 3 মাস হয়ে গেল। 3 মাস? আচ্ছা দেখুন, আমি তো বলবো আপনি ভালো সময় ফোন করেছেন। আগামীকালকে আমাদের মেচেদায় চেম্বার রয়েছে, যদি ওনার রিসেন্ট রিপোর্ট কিছু করা থাকে সেই রিপোর্টটা আর প্রেসক্রিপশনটা সেটা নিয়ে এসে একটু আপনি দেখা করুন, দেরি করবেন না, কারণ 3 মাস হয়েছে ওনার সুগার ধরা পড়েছে, একদম ওনার এখনো ফ্রেশ রয়েছে এই সমস্যাটা। আপনার যা সুগারের মেডিসিন চলছে আমরা সেটা দেখব, দেখে সেটা আমরা আপনার ওষুধটা বন্ধ করে দেব। আর আমাদের মেডিসিনটা আমরা আপনাকে একটা সার্টেন টাইম বিইংয়ের জন্য আমরা দেবো যে এতদিন আপনার মেডিসিনটা চলবে, তারপর আস্তে আস্তে কিন্তু আমরা আপনার মেডিসিনটাকে বন্ধ করে দেবো। সারা জীবন ওষুধ খাওয়ার কোনো দরকার নেই, যে সারা জীবন আপনি আপনার সুগারের জন্য, প্রেশারের জন্য, থাইরয়েডের জন্য বসে বসে ওষুধ খাবেন। তো একটু আমি আপনাকে বলবো যে একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু জেনে নিন যে মেচেদার কোথায় চেম্বার রয়েছে আর কখন এলে আপনি দেখাতে পারবেন। আর আপনার মাকে সাথে নিয়ে আসতে পারলে আরেকটু ভালো হবে। যদি কোনো রিপোর্ট আপনার রিসেন্ট করা না থাকে কোনো ব্যাপার নেই, প্রেসক্রিপশনটা আর যে মেডিসিনটা উনি খাচ্ছেন সেটা একটু সাথে করে নিয়ে আসতে হবে, বাস। একদম। আর সুগার নিয়েও কিন্তু বারংবার আমরা অনুষ্ঠান করি, বারংবার আপনাদের জানানোর চেষ্টা করি, আর সে কারণেই বোধহয় এখন আপনারাও বুঝে গিয়েছেন যে সারা জীবন সুগারের ক্ষেত্রেও মেডিসিন খাওয়ার প্রয়োজনীয়তা থাকে না। আর এই কথাটা যদি আপনারা বেড়ে চলতে চান, শুনতে চান, তবে কিন্তু অবশ্যই এনবিপিতেই যোগাযোগ করতে হবে। আমরা যে কথাটা শুনছিলাম রিউমাটয়েড আর্থ্রাইটিস, সেটা আবার শুনবো। রিউমাটয়েড আর্থ্রাইটিসে মেইনলি যে প্রবলেমসগুলো হয় সেটা হচ্ছে যে আমাদের যে স্মল জয়েন্টস যেগুলো রয়েছে, যেমন আমাদের হাতের আঙুল, পায়ের আঙুল বা গোড়ালি, এইসব জায়গার মধ্যে একটা স্টিফনেস থাকে, মানে একটা আড়ষ্ট ভাব থাকে, ব্যথা থাকে, ওই জায়গাটা ফুলে যায় বা লাল হয়ে যায়, সেখানে টেম্পারেচারটাও কিন্তু একটু বেড়ে যায়। আর হচ্ছে তার পাশাপাশি আপনার
জ্বরও আসতে পারে, যেটাকে আমরা রিউমাটিক ফিভার বলে থাকি। এটা কিন্তু প্রথমে যে আপনার জ্বর আসবে এমন কোনো ব্যাপার নেই। যদি আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস অনেক দিন ধরে আপনার মধ্যে থেকে যায়, আনট্রিটেড অবস্থায় থেকে যায়, বা আপনি হয়তো ব্যথা হচ্ছে বলে আপনি একটা ব্যথার ওষুধ খেয়ে বসে রইলেন, ব্যথাটা শেষ হয়ে গেল, আপনি ভাবলেন যে আপনি ঠিক হয়ে যাচ্ছেন, এটা যদি অনেক দিন ধরে আপনি কন্টিনিউ করেন তাহলে কিন্তু এখান থেকে আপনার রিউমাটিক ফিভার হতে পারে, আর রিউমাটিক হার্ট ডিজিজও কিন্তু আপনার হতে পারে, যেটা আপনার একদম সরাসরি হার্টের মধ্যে গিয়ে আপনাকে অ্যাটাক করবে। একদম তাই, সচেতন থাকুন অবশ্যই, কারণ আপনি নিজের জন্য যতটা প্রয়োজনীয় নিজের কাছের মানুষগুলোর জন্য কিন্তু অতটাই প্রয়োজনীয়। কে আছেন? নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন? আমি বাগবাজার থেকে বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, কি সমস্যা? বলছিলাম আমার পিগমেন্টেশন আছে, অনেকদিন ধরে অনেক কিছু মাগলাম কিন্তু ঠিক হয়নি, তাই একটু জানতে চাইছিলাম যদি কিছু বলে। বেশ বেশ ভালো কথা। একটু আপনার বয়সটা বলবেন? বয়সটা 53। 53। আচ্ছা, আপনার থাইরয়েডের কি কোনো সমস্যা রয়েছে? আছে, থাইরয়েড আছে। বেশ। আর আপনার যে পিগমেন্টেশনটা সেটা কি শুধুমাত্র মুখে আছে না সারা গায়েই রয়েছে? না না, শুধুমাত্র গালের দুপাশে। কোথায় আছে? কানের দুপাশে, মানে গালের উপরে, গালের, হ্যাঁ, কানের দিকটা জুড়ে। আচ্ছা, সেটা কি আপনার স্পট মতো আছে না ছিটছিট মতো আছে? হ্যাঁ, মানে ওই কিছুটা স্পট কিছুটা চিটচিট এরকম করে আছে। বেশ, দেখুন এটা আপনার একটা মেলাজমার সমস্যা রয়েছে। এটা আপনি যদি শুধুমাত্র লোকাল অ্যাপ্লিকেশনের কোনো ক্রিম লাগিয়ে যান তার থেকে কিন্তু আপনার ঠিক হবে না। কারণ আমি একটা জিনিসই আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনার থাইরয়েড রয়েছে কিনা, কারণ থাইরয়েড যদি কারোর থাকে বা যদি লিভারের প্রবলেম থাকে, আর এটা হচ্ছে যে পোস্ট মেনোপজাল সিনড্রোমের মধ্যেও কিন্তু মেলাজমা হয়ে থাকে। তো আপনার নিশ্চয়ই মেনোপজ হয়ে গেছে অনেকদিন আগেই, তো আপনার এটা পোস্ট মেনোপজাল সিনড্রোম এটা নয়, আপনার থাইরয়েড থেকেই সমস্যাটা হচ্ছে। তো দুটো জিনিস আপনাকে আগে ঠিক করতে হবে। এক, আপনার থাইরয়েডের সমস্যাকে আগে ঠিক করতে হবে, আরেকটা হচ্ছে যে আপনার যে এই স্পটগুলো যেগুলো রয়েছে সেটা আপনাকে কিন্তু আগে ইন্টারনালি ক্লিয়ার করতে হবে, তারপর আপনি ওপর থেকে যা লাগানোর আপনি লাগান। আপনি যদি মনে করেন যে এটা আপনার কোনো, অনেক সময় কি হয় আমাদের যদি কোনো কেটে যায়, কোনো উন্ড হয়ে যায়, তাহলে আমরা কি অনেক সময় ওপর থেকে যদি কোনো অয়েন্টমেন্ট লাগাই সেটা ঠিক হয়ে যায়, কিন্তু যদি আপনার সেটা কোনো ইনফেকশন হয়ে যায় তার মধ্যে, তার জন্য কিন্তু আমাদের মেডিসিন খেতে হয়, আর না হলে কিন্তু সেটা ঠিক করে শোকায় না। তো আপনার ক্ষেত্রেও দুটো জিনিসেরই দরকার আছে, ইন্টারনালি মেডিকেশন যেটা আপনাকে ভেতর থেকে আপনার ব্লাডকে পিউরিফাই করবে বা আপনার থাইরয়েডকে কমাবে, আর তারপর এক্সটার্নাল ইউজ যেটা কিনা আপনার যে স্পটগুলো যেগুলো রয়েছে সেটাকে আপনার ঠিক করবে। একদম। আর আপনাদের শুধু দোষ দেব না, একটা সময় আমারও কিন্তু নিজের ধারণা ছিল পিগমেন্টেশন বা স্কিন মানে মুখের যে কোনো সমস্যা এবং চুলের যে কোনো সমস্যা মানে কিন্তু পার্লারের দিদিদের উপরই ভরসা করতে হয়, এখানে ডক্টর বাবুদের কোনো কাজ নেই। কিন্তু এই যে এখন অনুষ্ঠান করতে করতে কিন্তু বুঝেছি যে পুরোটাই কিন্তু এটা ডাক্তার বাবুদের ডিপার্টমেন্টের মধ্যেই পড়ে। কারণ ম্যাডাম কিন্তু আপনাকে প্রশ্ন করলো থাইরয়েডের সমস্যা আছে কিনা, এটা কোনোদিন আপনার পার্লারের দাদা বা দিদি জিজ্ঞাসা করবে না। থাইরয়েড ব্যাপারটা সম্বন্ধে বা ট্রিটমেন্ট সম্বন্ধেও তাদের কিন্তু কোনো ধারণা বা জ্ঞান নেই। সে কারণে বলবো স্কিন বা হেয়ার সংক্রান্ত যে কোনো সমস্যার ক্ষেত্রে অবশ্যই আপনাদের কিন্তু ভরসা করতে হবে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারকে। আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে কথা বলছিলাম, শুনবো, তবে অন্য আর্থ্রাইটিসের থেকে এই আর্থ্রাইটিসের মানে কিছু তো তফাৎ রয়েছে, কিছু তো আলাদা সিমটম রয়েছে। অবশ্যই তফাৎ রয়েছে, আর আমি তো এটাই বলবো যে এই যে এত যে আর্থ্রাইটিসের প্রবলেম রয়েছে, আমাদের আয়ুর্বেদের মধ্যে 200 রকমের মতো বাতক ব্যাধির কথা উল্লেখ করা আছে, তার মধ্যে আমবাত একটি বাতক ব্যাধি। যতগুলো বাতক ব্যাধির সমস্যা রয়েছে বা যতগুলো আর্থ্রাইটিসের প্রবলেম রয়েছে তার মধ্যে রিউমাটয়েড আর্থ্রাইটিস কিন্তু একটা খুব ডেঞ্জারাস আর্থ্রাইটিসের টাইপ আমি বলতে পারবো। কারণ আপনার যদি সেটা আর্থ্রাইটিসের অনেক পেশেন্টকে আমরা দেখেছি যে হাত পা একদম বাঁকা হয়ে যাচ্ছে, ডিফর্মিটি হয়ে যাচ্ছে, সামান্য নিজের কাজটুকু নিজে করতে পারছে না, একটা গ্লাস জল ভরেও নিজের হাতে খেতে পারছে না। কেন? কারণ সেখানে তার যে জয়েন্টসগুলো সেগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, আর এতটাই ব্যথা হচ্ছে যে কোনো কিছু ধরতেও পারছে না। এটা তো শুধু নয়, পাশাপাশি স্কিনের সমস্যা চলে আসছে ওখানে, বা যেটা আমি বললাম যে রিউমাটিক ফিভারের সমস্যা বা রিউমাটিক হার্ট ডিজিজের সমস্যা, এতগুলো সমস্যা কিন্তু একটা শুধুমাত্র আপনার ব্যথা থেকে চলে আসছে। তো এটা কিন্তু খুব একটা ক্রিটিক্যাল ডিজিজ। অনেক সময় রিউমাটয়েড আর্থ্রাইটিসের যে পেশেন্টরা রয়েছে তাদের এরকম অবস্থা হয়ে যায় যে আপনি তখন আপনার হার্টের চিকিৎসা করবেন না, জ্বরের না, ব্যথার না, রিউমাটয়েড আর্থ্রাইটিসের সেটা কোনো কিছু ঠিক করা যায় না, ডিসাইড করা যায় না। তো যদি ইনিশিয়ালি আপনার যদি ডিটেক্ট হয় যে আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিসের সমস্যা রয়েছে,
বা আপনার শরীরের মধ্যে আরএ ফ্যাক্টরের মাত্রাটা বেশি রয়েছে, তৎক্ষণাৎই কিন্তু আপনার চিকিৎসাটা শুরু করা দরকার। আর চিকিৎসা মানে কিন্তু শুধু পেন কিলার খাওয়া নয়, কারণ এটা আপনার শুধু একটা সিমটমসকে সাবসাইড করবে, আপনার সমস্যাটাকে কিন্তু ঠিক করতে পারবে না। একদম ঠিক কথা। আর সে কারণেই বলি না যে এন্ডোক্রাইন চিকিৎসকদের কিন্তু চিকিৎসা করার ধরনটাই একটু অন্যরকম, যেটা আপনি অন্য কোথাও কিন্তু এটা পাবেন না। আর কে আছেন এই মুহূর্তে? নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? দীপঙ্কর বাসু বলছি। হ্যাঁ বলুন দীপঙ্কর বাবু, কোথা থেকে ফোন করছেন? হ্যালো। হ্যাঁ, কোথা থেকে ফোন করছেন? বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে। বলুন কি প্রবলেম হচ্ছে? প্রবলেম হচ্ছে মানে এখনো প্রচন্ড পরিমাণে কাশি হচ্ছে, আর কাশি হতে তো না হাঁপিয়ে যাচ্ছে, আর শ্বাসকষ্ট মতন হয়ে যাচ্ছে। মাস 3-4 ধরে আমি এই জিনিসটা দেখছি। কফ কিন্তু সেরকম ভাবে বেরোচ্ছে না, কাশি হচ্ছে, আর কাশি হওয়ার পর শ্বাসকষ্ট টাইপের হচ্ছে। আচ্ছা, তো আপনি কি কোনো চিকিৎসা করছেন তার জন্য? হ্যাঁ, একটা নর্মাল একটা ডাক্তারের কাছে গেছি, ওষুধ খাচ্ছি, কিন্তু কোনোভাবেই কোনো কিছু ইয়ে হচ্ছে না। তো আপনার চেস্ট এক্সরে হয়েছে, বুকের ছবি হয়েছে আপনার? না, এক্সরে করার কথা বলেনি, উনি বলে ট্রিটমেন্টের জন্য কিছুদিন ওষুধ, তারপর আমি বলবো এক্সরে করার জন্য। বাহ, তো আমাদের ছেড়ে ইয়েই হচ্ছে না, কমছে না। লোকাল ডাক্তার দেখাচ্ছি আমি, মানে অনুষ্ঠানটা দেখছিলাম, তাই আমি কলটা করি। বেশ, শুনুন, প্রথমত তো হচ্ছে যে আপনি তো শুধু শুধু কিসের ওষুধ খাবেন, আর কেনই বা আপনি ওষুধ খাবেন? আর আপনি ওষুধ খেয়ে যখন আপনি রিলিফ পাচ্ছেন না, বা আপনার যখন সমস্যাটা সাবসাইড হচ্ছে না, তো এখন তো আপনাকে অ্যাটলিস্ট একটা এক্সরে রিপোর্ট বা আপনার একটা অ্যালার্জি টেস্টের রিপোর্ট করার দরকার আছে। তো আপনাকে আমি বলবো যে আপনি একটা আপনার চেস্ট এক্সরে করান, একটা বুকের ছবি করান, আর হচ্ছে আপনি একটু আপনার অ্যালার্জি টেস্ট, IgE টেস্ট, রক্ত পরীক্ষা হবে ওটা। আরেকটা হচ্ছে যে আপনি একদম ঠান্ডা কোনো ধরনের কোনো জিনিস খাবেন না, ফ্রিজের জল, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম বা ফ্রিজের কোনো খাবার, এগুলো আপনি খাবেন না। বাইরে আপনি যখন বেরোচ্ছেন তখন আপনি মাস্ক ব্যবহার করুন, যাতে ধুলোবালি আপনার নাক বা মুখ দিয়ে না যেতে পারে। বাড়িতে যদি ঘরটর ঝাড়া হচ্ছে, একটু মাস্কটা আপনি ব্যবহার করুন। আর গরম জলের আপনি একটু ভাপ নিন, যেটাকে আমরা স্টিম ইনহেলেশন বলি। একটু গরম জল করে তার মধ্যে একটা কর্পূর দিয়ে ওই জলটার আপনি একটু ভাপ নিন। আর বর্ধমানে আমাদের চেম্বার রয়েছে, আপনি যদি মনে করেন যে না একটা আপনার ঠিকঠাক চিকিৎসার দরকার রয়েছে, যেখান থেকে আপনার সমস্যার সমাধানটা হতে পারে, একটু আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিন যে চেম্বার আমাদের কোথায় রয়েছে আর কবে রয়েছে, আপনি এসে একটু দেখা করতেই পারেন। একদম চেম্বারের কথা আরেকবার আপনাদের জানিয়ে রাখবো যে নতুন চেম্বার কিন্তু খিদিরপুরে কিন্তু স্টার্ট হয়ে গেছে। প্রত্যেক শনিবার করে কিন্তু খিদিরপুরে আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন। আর ল্যান্সটাউন কালীঘাটে কিন্তু চেম্বার রয়েছে, আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন হাতিবাগানে, আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন হাওড়ার বন্ধুরা, আপনারা শিবপুর, বালচিগুড়ি বাজার এবং দাসনগরে পাচ্ছেন। দক্ষিণ 24 পরগনায় কিন্তু চেম্বার পাচ্ছেন। এক মিনিট দক্ষিণ 24 পরগনার আমতলাতে কিন্তু আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন। হেড অফিস কিন্তু অবশ্যই সেখানে কিন্তু সোম এবং শুক্রবার করে কিন্তু চেম্বার থাকছে। কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, বোলপুর, জামশেদপুরে চেম্বার রয়েছে। মিদনাপুরের বন্ধুরা মেছেদা, হেরিয়া, খড়গপুরে চেম্বার পাচ্ছেন। মালদা, শিলিগুড়ি, কোচবিহারের, নর্থ বেঙ্গলের বন্ধুরা চেম্বার পাচ্ছেন। ত্রিপুরায় চেম্বার পাচ্ছেন। আসাম, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুতে চেম্বার পাচ্ছেন। বাংলাদেশের ঢাকায় চেম্বার পাচ্ছেন। এপ্রিল মাস থেকে বাংলাদেশের ঢাকায় চেম্বার পাচ্ছেন। ফোন নাম্বার 9831020886। এছাড়া রায়গঞ্জে 2 এপ্রিল কিন্তু চেম্বার রয়েছে। শিলচর, আরামবাগ এবং হলদিয়াতেও চেম্বার শুরু হচ্ছে। আমরা এই অনুষ্ঠান থেকে জানিয়ে দেবো, বা হেল্পলাইন নাম্বারে ফোন করলেও জেনে যেতে পারবেন। এবার বলুন কে আছেন? নমস্কার। হ্যাঁ দিদি, আপনাদের সকলকে নমস্কার। নমস্কার, কে বলছেন? বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? বয়স আমার 48 আসছে। গালের দুপাশে ছোপ 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 কালো কালো দাগ আছে। বেশ, এটা আপনার কতদিন ধরে রয়েছে এই দাগগুলো? বছর 2 হচ্ছে। আচ্ছা, আপনার কি কোনো থাইরয়েডের সমস্যা রয়েছে কি? না না না, আমার কোনো কিছুই নেই, সুগার, প্রেসার, থাইরয়েড এসব কিছু নেই। বেশ, আর আপনার কখনো লিভার ফাংশন টেস্ট করা হয়েছিল? লিভারের হচ্ছে দেখছি। হ্যাঁ, টিভির আওয়াজটা কমাতে হবে। আর ম্যাডাম জিজ্ঞাসা করলেন লিভারের কোনো সমস্যা কি কোনোদিন হয়েছে বা আছে? না, তা তো বলতে পারছি না। আচ্ছা, দেখুন, আপনার যেহেতু থাইরয়েড নেই, তো অ্যাটলিস্ট একটা দিক থেকে তো আপনি নিশ্চিন্ত যে আচ্ছা আপনার থাইরয়েড নেই, থাইরয়েড থেকে আপনার এই প্রবলেমটা হচ্ছে না। আর হচ্ছে আমি একটু আগেও একজনকে আমি বললাম যে আপনার যদি লিভারের কোনো প্রবলেম হয় বা আপনার পোস্ট মেনোপজাল সিনড্রোম হিসেবে কিন্তু আপনার এই সমস্যাগুলো আপনার হতে পারে, যে আপনার গালের মধ্যে আপনার স্পট মতো চলে আসছে বা এরকম ছোপ ছোপ মতো হচ্ছে, খুব ছোট ছোট দাগ দাগ মতো চলে আসছে। তো তার জন্য একটু আপনার লিভার ফাংশন টেস্টটা
একবার আপনি একটু করিয়ে নিন, আর আপনার অ্যালার্জি রিপোর্টও আপনি একবার করিয়ে নিতে পারেন। তারপর যদি আপনি মনে করেন যে না একটু দেখানোর দরকার আছে, আপনি একটু দেখাতে চান, রিপোর্টসগুলো নিয়ে এসে একবার দেখা করবেন। ওকে, আর নিয়ে দেখা কোথায় করবেন, হেল্পলাইন নাম্বার নোট করুন এবং সেখানে ফোন করুন, সেখানেই কিন্তু বলে দেবে কোথায় যোগাযোগ করতে হবে, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম। রিউমাটয়েড আর্থ্রাইটিসের একটা আমরা দেখে থাকি যে যারা ফিমেল যারা রয়েছে ওরা কিন্তু মোস্ট প্রোন দেন মেল এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে, কারণ ফিমেলদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা যায়। যেটা আমরা অ্যাকর্ডিং টু আয়ুর্বেদ যেটা আমরা বলি যে আমবাত, মানে আপনার যখন আনডাইজেস্টেড ফুড পার্টিকেল যখন আপনার স্টমাকের মধ্যে পেটের মধ্যে অতিরিক্ত পরিমাণে থাকে, সেটাকে আমরা আনডাইজেস্টেড ফুড পার্টিকেলকে আমরা আম বলে থাকি। সেটাই যখন আস্তে আস্তে আপনার পেটের মধ্যে জমতে থাকে, সেগুলো গিয়ে আপনার যে স্মল জয়েন্টসগুলো সেখানে গিয়ে সেটা বাসা বাঁধে, ওখানে গিয়ে একদম জমা হয়ে থাকে। সেখান থেকে কিন্তু আপনার ব্যথাগুলো শুরু হয়। এই যে আপনার সোয়েলিং হয়ে যাওয়া বা আপনার ওখানে একটু টেম্পারেচার বেড়ে যাওয়া বা লাল হয়ে যাওয়া, সেটা কিন্তু আপনার এই আম যে প্রডিউস হয়েছে তার থেকেই কিন্তু আপনার হয়ে থাকে। তো ফার্স্ট অফ অল আমরা যেটা বলে থাকি যে আপনার প্রত্যেক দিন যাতে আপনার পেট পরিষ্কার হয় সেদিকে আপনাকে নজর রাখতে হবে, স্টুলটা যাতে আপনার ক্লিয়ার হয়। আর যদি আপনার এরকম আমবাতের সমস্যা রয়েছে তাহলে আপনাকে কিছু কিছু আপনাকে মেনটেন করে চলতে হবে, যেরকম আপনার খাওয়া দাওয়ার মধ্যে একটু চেঞ্জেস করতে হবে, বা আপনার যে এনভায়রনমেন্ট হবে সেটা যাতে ঠান্ডা না হয়, একদম কোনো এসি ঘরে থাকা বা ডাইরেক্ট ফ্যানের নিচে থাকা সেগুলো করা আপনার একদমই চলবে না। ঠান্ডা জাতীয় কোনো জিনিস খাওয়াও কিন্তু আপনার চলবে না। আর কোনো ধরনের তেল মলম এসব জিনিস কিন্তু আপনার গায়ে লাগানো চলবে না, তাহলে কিন্তু আপনার ব্যথা আরও বেশি বেড়ে যেতে পারে। তো যদি আপনার কোনোদিনও আপনার ফিল হয় যে না আপনার স্মল জয়েন্টসগুলোর মধ্যে ব্যথা হচ্ছে, সেটা আপনার রিস্ট জয়েন্ট হতে পারে, কবজিতে হতে পারে, আপনার হাতের বা পায়ের আঙুলগুলোর মধ্যে হতে পারে, বা আপনার গোড়ালিতে হতে পারে, অ্যাঙ্কেল জয়েন্টে হতে পারে, আপনার কোনোই বা এলবোতে আপনার হতে পারে। যদি এরকম ব্যথা হয় আপনি একটু আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিসের একটু আপনি আরএফ ফ্যাক্টর টেস্টটা করিয়ে নেবেন, আর একটু আপনার ইউরিক অ্যাসিডের টেস্টটা করিয়ে নেবেন। যদি আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস পজিটিভ থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি যখনই ধরা পড়বে তখনই কিন্তু আপনি চিকিৎসাটা শুরু করবেন। আর সেটা কিন্তু পেন কিলার দিয়ে চিকিৎসা কিন্তু হবে না। আপনার ব্যথার জন্য ব্যথার ওষুধ খাবেন, তাতে কিন্তু আপনার আমবাত কোনোদিনও ঠিক হবে না। চিকিৎসাটা যদি তাড়াতাড়ি আপনি শুরু করতে পারেন আপনার ডিফর্মিটিটা আপনার আসবে না, নয়তো আস্তে আস্তে কিন্তু আপনার ডিফর্মিটিগুলো চলে আসবে, হাত পা বেঁকে যাওয়া বা ফুলে যাওয়া, বা সেখান থেকে আপনার লাং ডিজিজ, হার্ট ডিজিজ, স্কিনের সমস্যা, এগুলো কিন্তু আস্তে আস্তে আসতে পারে। আপনার কার্পাল টানেল সিনড্রোম হয়ে যেতে পারে সেখান থেকে। তো সেগুলো যাতে না হয় আগে থেকে কিন্তু আপনার প্রিকশন নিতে হবে। একদম, মানে একটা সময় আমি ভাবতাম বোধহয় রিউমাটয়েড আর্থ্রাইটিস মানে গ্লাস ধরতে প্রবলেম হচ্ছে, যেহেতু আপনার হাত পা বা হাতের আঙুলগুলো বেঁকে যাচ্ছে, কিন্তু ম্যাডামের থেকে কিন্তু জানলাম যে শুধুমাত্র অতটুক গন্ডে কিন্তু নয় এই রোগটি, আরও কিন্তু মারাত্মক দিকেও কিন্তু সে ছুটে যেতে পারে যদি আপনি গুরুত্ব না দেন। তাই অবশ্যই গুরুত্ব দিন, মহিলারা মূলত গুরুত্ব দিন, যেহেতু ম্যাডাম কিন্তু বললেন যে আমাদের মহিলাদের এই সমস্যা কিন্তু পুরুষদের থেকে অনেকটা বেশি হয়। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি প্রিয়া বলছি। হ্যাঁ বলুন বলুন বলুন। হ্যাঁ, আমার সমস্যা হচ্ছে আমার না ফেসে প্রচন্ড এখন মানে এই আগের বছর একটুখানি কম ছিল, এবছর একটু বেশি দেখছি লাল প্যাচি প্যাচি একদম সেই রকম দাগ হয়ে গেছে। ওগুলো না মানে কোনো কিছু মাখলেই না রিমুভ হয় না, আর আমি সেরকম ভাবে বিউটি ট্রিটমেন্ট কোনো নিও নি। আচ্ছা, সেখানে কি আপনার ইচিং হয় জায়গাটায়? না, ইচিং কিছু ওইসব কিছু হয় না, শুধু না লাল প্যাচি একদম দাগ, ম্যাটের মতন একদম প্যাচি দাগগুলো হয়ে রয়েছে, কিছুতেই ওগুলো কিছু হয় না, রিমুভ হয় না। আচ্ছা, কেন এটা হচ্ছে এটা বুঝতে পারছি। সেখানে কোনো ইচিং নেই আপনার, তাই তো? না, কোনো ইচিং নেই, কোনো ইচিং নেই, কোনো র্যাশেস নেই, ওইসব কিছু না। আচ্ছা, এই সমস্যাটা কি আপনার বাইরে বেরোলে বা রোদে এসে গেলে কি হয়, নাকি যে কোনো সময় যে কোনো জায়গাতেই হচ্ছে? রোদে বেরোলে কখনো কখনো প্রবলেমটা একটু বেড়ে যায়, আর এছাড়াও এটা আছে কিন্তু কম আছে, কিন্তু কখনো কখনো মানে কারণবশত একটু বেশি দেখি, আবার কখনো কখনো দেখি যে একটু কম আছে, কিন্তু এটা কেন হচ্ছে বুঝতে পারছি না। একদম ম্যাটের মতন গালের নিচের সাইডটা একটু বেশি। আচ্ছা, আর যেটা আপনি বলছেন যে প্যাচেস হয়ে আছে, তার যে সাইডগুলো এগুলো কি ফুলে থাকে বা উঁচু হয়ে থাকে? না ম্যাম, ওরকম কিছু না, শুধু এরকম মানে ম্যাপের মতন মনে হচ্ছে যেন সেই কেটে গেলে যেমন একটা ব্লাড বেরোলে যেরকম ছিঁড়ে গেলে যেরকম হয় না, সেই রকম টাইপের আর কি দাগগুলো রয়েছে। বেশ,
দেখুন আপনি যতটা আপনি বললেন তার থেকে আমার মনে হচ্ছে যে আপনার আর্টিকেরিয়ার প্রবলেম রয়েছে, কিন্তু আপনার যেহেতু স্কিনের সমস্যা, আমি আপনাকে বলবো যে একটু না দেখে এক্স্যাক্টলি বলাটা ঠিক হবে না। আপনার কথা শুনে মনে হচ্ছে যে এটা আপনার আর্টিকেরিয়ার প্রবলেম হচ্ছে। আর আপনি বললেন যে কোনো ধরনের কোনো ইচিং নেই, শুধু স্পট হয়ে থাকছে, এটা আপনার যে কোনো সময় থাকছে, রোদে একটু হয়তো বেড়ে যাচ্ছে। তো আপনাকে আমি বলবো যে একটু আপনি আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু আপনি জেনে নিন যে আপনার বাড়ির কাছে আমাদের কোন চেম্বারটা হতে পারে। সেখানে এসে আপনি একবার একটু দেখা করলে আমার মনে হয় আপনার জন্য সেটা ভালো হবে। কারণ আপনার যেহেতু এটা আপনি বলছেন গালের মধ্যে হচ্ছে, তো সেটা অবশ্যই দেখতে খারাপ লাগছে সেটা আলাদা কথা, কিন্তু সেটা আপনার যদি কোনো কিছু ইউজ করে যদি না কমে, তাহলে কিন্তু আপনার চিকিৎসাটা করার একটু দরকার আছে ঠিকঠাকভাবে। একদম। আর স্কিনের সমস্যা কিন্তু সবসময় আমরা বলে থাকি একটু চেম্বারে আসুন, মানে স্যার বা ম্যাডামরাই কিন্তু বলে থাকেন যে একটু চেম্বারে আসুন, সামনাসামনি দেখে তবে কিন্তু ট্রিটমেন্টটা স্টার্ট করাটা অনেকটা বেশি কিন্তু সোজা হয়ে যায়। আমরা আজকে আমবাত বা রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে কথা বলছিলাম, তো ম্যাডাম কিন্তু বারবার একটা কথা বললেন, আম থেকে এটা তৈরি হয়, অর্থাৎ পেটের সমস্যা। তার মানে ম্যাডাম পেটের সমস্যা কি আমাদের মেয়েদের একটু বেশি, নাকি একটু পেটের সমস্যার দিকে সত্যি আমাদের একটু সচেতনতা বাড়ানোর দরকার রয়েছে? না, পেটের সমস্যা তো সকলেরই রয়েছে। মেয়েদের ক্ষেত্রে সমস্যাটা কোথায় হয়ে যাচ্ছে, অনেকেরই রয়েছে যে আগে কাজটা নেই তারপর খাওয়া দাওয়া করব, বা একে তাকে খাইয়ে নেই তারপর আমি খাবো। তো এই যে জিনিসগুলো, এখান থেকে কিন্তু শুধুমাত্র পেটের সমস্যা হবে সেটা নয়, আরও অন্যান্য অনেক সমস্যাও কিন্তু চলে আসে। যার জন্য আমরা প্রত্যেককে একটাই অ্যাডভাইস করি যে আপনি বারে বারে খান আর অল্প অল্প করে খান, খালি পেটে একদমই থাকবেন না। অনেকে আছে যে সকালবেলা হয়তো ঘুম থেকে খুব তাড়াতাড়ি ওঠে, কিন্তু তারপর সব কাজ করতে করতে ব্রেকফাস্ট করছে সে 10টা 11টা 12টা ওই সময় গিয়ে। এই যে এতটা সময় খালি পেটে থাকছে সেটা কিন্তু খুব খারাপ, খুব মারাত্মক, কিন্তু এতে কিন্তু আরও অন্যান্য অনেক রোগ চলে আসে। তো আমি শুধু আমবাত নয়, অন্যান্য আরও যা ডিজিজ আমাদের হচ্ছে, যে কোনো পেটের সমস্যা বা স্কিনের সমস্যা, বা অনেকের দেখা যায় যে খুব তাড়াতাড়ি চটজলদি জ্বর সর্দি কাশি হয়ে যায়, ইমিউনিটি পাওয়ার যাদের শরীরের মধ্যে কম রয়েছে, ওদের ক্ষেত্রেও কিন্তু আমি বলবো যে খালি পেটে থাকা কিন্তু একদমই উচিত নয়। আমরা অনেক সময় ডায়েট করার ক্ষেত্রে বা রোগা হওয়ার চক্করে ভাবি খালি পেটে থাকবো তাহলে তাড়াতাড়ি রোগা হবো, বোধহয় সেটা একদমই হয় না, হিতে বোধহয় বিপরীতই হয়ে যায়। একদম। একটা অনেকে রয়েছে যারা ইন্টারমিডিয়েট ফাস্টিং করেন, সেটাও কিন্তু একটা রুলস রেগুলেশন মেনেই কিন্তু করে। এরকম না যে আমি 10 ঘন্টা খাচ্ছি আর 10 ঘন্টা খাচ্ছি না, ওই যে খাচ্ছি না যে টাইমটা, তার মধ্যেও কিন্তু আপনাকে পর্যাপ্ত পরিমাণ ফ্লুইড ইনটেক করতে হবে। আর সেই ফ্লুইডের মধ্যে শুধু জল খেলে হবে না, সেখানে আপনাকে ফ্রুট জুস অ্যাড করতে হবে, বা অন্যান্য আপনার ধরুন ডালের যে জলটা সেটাকে অ্যাড করতে হবে, যাতে নিউট্রিশনটা আপনার প্রপারলি থাকে। সেখানে হয়তো আপনি কার্বস বা প্রোটিন সেগুলোকে আপনি বাদ দিতে পারেন। একদম। বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার ম্যাম, আমি বারাসাত থেকে বলছি। হ্যাঁ বলুন। ওই যে আমার ওই বাবার বিষয়ে একটু জানতে চাই, স্কিনের ব্যাপারে। কি প্রবলেম? বাবার মানে অনেকদিন আগে বাবার রক্ত দেওয়া হয়েছিল, একটা অসুখ হয়েছে, রক্ত দেওয়া হয়েছিল। রক্ত দেওয়ার আগে এটা মানে স্কিনের কোনো প্রবলেম ছিল না, ওই রক্ত দেওয়ার পরে স্কিনে মানে তোমার একজিমা দেওয়া হয়েছে, এই বছর 7-8 হবে। এবারে ওষুধ খায়, মলম লাগাতে মানে ইয়ে হয়ে যায়, কমে যায়, আবার ইয়ে হচ্ছে। এটাই নিয়ে একটু অনেক ডাক্তার দেখালাম, কিন্তু কোনো ফলাফল কিছু হয়নি। তাই বিষয় একটু মানে দেখালে কি এটা ঠিক হতে পারে? আগে আমাকে এটা বলুন যে এখন কি আর ওনাকে ব্লাড দিতে হচ্ছে? না না না, দিতে হয় না তো। ওনার একটা মানে অপারেশন হয়েছিল, ঠিক আছে, গ্যাস্ট্রিক আলসার হয়েছিল, হলে তখন অপারেশনে রক্ত দিতে হয়েছিল, তারপরের থেকে এইটাই হচ্ছে। আচ্ছা, তো ওনার কি গায়ের মধ্যে ছোপ ছোপ হয়ে আছে? গায়ের ভিতরে ছোপ ছোপ নেই, শুধু ঘা গুলো পায়ে আর হাতে হয়েছে, আঙুলে ঘা হয়ে আছে। হ্যাঁ, ঘা হয়ে আছে আর রস বেরোচ্ছে, চুলকাচ্ছে। আচ্ছা, দেখুন একটা জিনিস হচ্ছে যে এই যে অনেক সময় ব্লাড ট্রান্সফিউশনের সময় অনেকের একটু ইচিং হয়, কারণ সেটা থ্রু আউট দ্য অ্যালার্জির জন্য সেটা হয়। কারণ যেহেতু এটা আপনার বডিতে বাইরে থেকে একটা ফরেন বডি দেওয়া হচ্ছে, মানে ব্লাডটা তো আপনার নয়, অন্য কোনো ব্লাড, সেটা যদি আপনার বডিতে ঠিক করে যদি আপনার না মিশতে পারে, তাহলে তার রিয়াকশন থেকে কিন্তু অনেক সময় ইচিং হয়, কিন্তু সেটা তৎক্ষণাৎই হবে। আর তৎক্ষণাৎ আপনাকে ব্লাড ট্রান্সফিউশন বন্ধ করিয়ে তখন যে মেডিকেশন দেওয়া সেটা দিতে হবে। আর আপনি বলছেন যে তারপর থেকে ওনার স্কিনের সমস্যাটা হয়েছে, সেটা হতে পারে, কিন্তু আপনার স্কিনে এক্স্যাক্টলি কি প্রবলেম রয়েছে, আপনি এক্সিমা বলছেন, কিন্তু আদৌ সেটা এক্সিমা কিনা সেটা কিন্তু না দেখে বলাটা একদমই ঠিক হবে না। আপনারা বলছেন যে ঘায়ের মতো হয়ে যাচ্ছে,
তো এটাকে আমার মনে হয় যে একটু তাড়াতাড়ি আপনাকে একটু ইনিশিয়েট নিয়ে কিন্তু ওনার চিকিৎসাটা ঠিকঠাকভাবে করতে হবে। আর আপাতত ওনার ঘাগুলো যেগুলো রয়েছে সেখানে যাতে ধুলোবালি না লাগে সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। আর নখ একদমই লাগানো চলবে না, যদি জায়গাটাতে চুলকায় বা ইচিং হয় সেখানে একটা শক্ত কাপড় দিয়ে বলবেন ঘষে দিতে, নখ লাগানো একদমই চলবে না। আর দেরি করবেন না, আপনি বারাসাত থেকে ফোন করে, আপনার জন্য কাছাকাছি হবে আমাদের মধ্যমগ্রাম চেম্বার। আগামী শুক্রবার আমাদের ওখানে চেম্বার রয়েছে। হেল্পলাইন নাম্বারে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করুন, আপনার বাবাকে সাথে নিয়ে আসবেন, এতদিন যা ট্রিটমেন্ট করিয়েছেন তার সব কাগজপত্র নিয়ে এসে একবার দেখা করুন। দরকার হলে আমরা ওনাকে পঞ্চকর্মা থেরাপির জন্য অ্যাডভাইস করব, আর ওরাল মেডিকেশন তো রয়েছেই। একটু তাড়াতাড়ি ট্রিটমেন্টটাকে শুরু করুন, নয়তো পরবর্তী সময় কিন্তু এরকমও হতে পারে যে ওনার যেখানে এরকম ঘা রয়েছে পায়ে আপনি বললেন, হয়তো সেটাকে কেটে বাদও দিতে হতে পারে। যাতে সেই জায়গায় না পৌঁছায় তার জন্য একটু আপনার চিকিৎসাটা কিন্তু শুরু করার দরকার আছে। একদম। এবং তার পাশাপাশি আরো একবার আমাদের বন্ধুদের মনে করিয়ে দেবো যে স্ক্রিনে দেওয়া নাম্বার কিন্তু নোট করতে হবে 9830235527 বা 37। এই নাম্বারে ফোন করুন, কথা বলুন, কাছাকাছি চেম্বার সম্পর্কে জানুন। আজকে রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে কথা বললাম। এই ট্রিটমেন্ট রয়েছে, সম্পূর্ণভাবে আপনি ভালো হবেন। তবে যারা নতুন বন্ধু ভাবছেন এনবিপি থেকে তার মানে শুধু রিউমাটয়েড আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট হয়, অন্য কোনো অস্থির সমস্যার হয় না। তো ম্যাডামের থেকে জেনে নেব আর কি কি ধরনের অস্থির সমস্যার ট্রিটমেন্ট আমরা পাচ্ছি। আপনার সব ধরনের অস্থির সমস্যা, আপনার যেটাই হোক, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইসিস, লাম্বার স্পন্ডিলাইসিস, সার্ভাইকাল স্পন্ডিলাইসিস, যেটাই আপনার সমস্যা রয়েছে প্রত্যেকটারই আপনার চিকিৎসা রয়েছে। আমবাতের ক্ষেত্রে আমি একটু আলাদা করে বলবো যে সেখানে খুব সুন্দর চিকিৎসা রয়েছে, কারণ সেখানে সংশোধন আর সংশমন চিকিৎসা দুটোকেই পাশাপাশি করতে হবে। মানে আপনার বডিকে ডিটক্সিফাইও করতে হবে, আবার আপনার যাতে এই সোয়েলিং মানে ফোলা ব্যথা এগুলো যাতে কমে তার জন্য আপনাকে মেডিকেশন দিতে হবে। তো পঞ্চকর্মা থেরাপি আর ওরাল মেডিকেশন দুটোর একটা খুব সুন্দর কম্বিনেশনে কিন্তু আমবাতের যে চিকিৎসাটা আমরা করে থাকি, খুব সুন্দর চিকিৎসা হয়। আর সেখানে কিন্তু এরকম নয় যে পরবর্তী সময়ে আবার সেটা ফিরে আসবে বা আবার সেটা নিয়ে কোনো প্রবলেম হবে, এমন কোনো ব্যাপার কিন্তু নেই। একদম। বেশিরভাগ ক্ষেত্রে ব্যথা হলে আমরা গরম শেক বা একটু তেল মালিশ করতে পছন্দ করি। রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রেও সেটা করব তো? একদমই নয়। রিউমাটয়েড আর্থ্রাইটিসের তেল মলম এগুলো লাগালে আপনার ব্যথা আরো বেশি বেড়ে যাবে। এবার কোন ক্ষেত্রে আপনি গরম শেক দেবেন, কোন ক্ষেত্রে আপনি তেল মলম দেবেন, সেটা আপনি আমাদেরকেই ডিসাইড করতে দিন। আপনি যদি নিজে থেকে সেটা করছেন তাহলে কিন্তু দেখবেন যে হয়তো কিছুর ক্ষেত্রে আপনার ব্যথাটা বেড়ে যাচ্ছে। তো এরকম কোনো সমস্যা হলে ডক্টরের পরামর্শ নেওয়াটা অবশ্যই দরকার আছে। যদি কোমর বা হাঁটুর জন্য অপারেশনের পরামর্শ আপনাকে দেওয়া হয় তাহলে ম্যাডাম আপনার জন্য কি বলছেন? অপারেশন আপনার কাছে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে আপনার কাছে লাস্ট অপশন। কিন্তু তার আগেই যদি আপনি মেডিকেশন থেকে বা থেরাপি থেকে যদি আপনি সুস্থ হতে পারেন তাহলে কেন আপনি সেটা বেছে নেবেন না? কাটাছেঁড়া তো আপনার কাছে অপশন আছে, আপনি লাস্টে কাটাছেঁড়া করতেই পারবেন। কিন্তু তার আগে যদি ঠিক হয়ে যাচ্ছেন তাহলে কাটাছেঁড়া করার তো আপনার কোনো দরকারই নেই। তো অবশ্যই বলবো যে যদি আপনাদের এরকম কোনো প্রবলেম থাকে, কেউ যদি আপনাদের সাজেস্ট করে থাকে তাহলে একবার এসে একটু দেখা করতে পারেন। একদম। আর দেখা করার জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারেই আপনাকে ফোন করতে হচ্ছে। আজকে এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠানগুলোর দিকেও কিন্তু নজর রাখবেন, কারণ সেই অনুষ্ঠানেও আপনার বা আপনাদের কিছু সমস্যা নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ম্যাডামকে। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।